দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশচন্দ্র রায় নামক এক লোকের মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঢাকায়, বাংলাদেশে এবং ভারতে, দিল্লিতে নানা ধরনের আলোচনা হইতেছে। আলোচনার কারণ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, উনি এই ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে কেন্দ্র করে একটা পোস্ট দিয়েছেন টুইটারে। সেই পোস্টে তিনি বলছেন যে ভবেশচন্দ্র রায়ের এই মৃত্যু বাংলাদেশে যে মাইনরিটি নির্যাতন হচ্ছে ভারতের দৃষ্টিতে, সেই নির্যাতনের এক ধারাবাহিকতা, এবং এইটাকে তারা এক ধরনের সিস্টেমেটিক বা পদ্ধতিগত হত্যাকাণ্ড বলছে। যাই হোক, আজকে সোমবার ডয়েচে ভেলে একটা রিপোর্ট করছে। সেই রিপোর্টে তারা জানাইছে ভবেশচন্দ্র রায়ের ছেলে অবশেষে এই তার বাবার হত্যাকাণ্ড নিয়ে বা তার বাবার মৃত্যুকে নিয়ে মামলা করছে, এবং সেই মামলায় তিনি যেভাবে মামলা রুজু করছেন সেখানে তিনি বলছেন যে এটা একটা হত্যাকাণ্ড। তার শরীরে দাগ পাওয়া গেছে এবং গলায় এবং কাঁধে এরকম নানা জায়গায় দাগ পাওয়া গেছে। তো ডয়েচে ভেলের রিপোর্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই মামলায় তার ছেলে ভবেশচন্দ্র রায়ের ছেলে যাদেরকে দায়ী করছে তারা হচ্ছে আতিকুল ইসলাম, রতন ইসলাম, মুন্না ইসলাম এবং মোহাম্মদ রুবেল। এই চারজন ব্যক্তিকে আসামি কইরা ভবেশচন্দ্র রায়ের ছেলে এই মামলাটা করছে। মামলার এজাহারে বলতেছে, ডয়েচে ভেলের রিপোর্ট অনুসারে, মামলার এজাহার পর্যালোচনা করে দেখা গেছে আতিকুল ইসলাম ও রতন ইসলাম এলাকায় সুদের বিনিময়ে মানুষকে টাকা দেন। মানে যে দুজন আসামি তাদের মধ্যে একজন আতিকুল ইসলাম, একজন রতন ইসলাম। এর মধ্যে আতিকুল ইসলামের কাছ থেকে ভবেশচন্দ্র রায় 1 বছর আগে 25,000 টাকা ঋণ নেন। প্রতি মাসে তার 3,250 টাকা করে দেওয়ার কথা, সেভাবে তিনি পরিশোধও করে আসছিলেন। কিছু কিস্তি বাকি পড়েছে। এই দুইজনের সঙ্গে ভবেশ রায়ের সম্পর্ক ভালো ছিল। গত বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে দুটি মোটরসাইকেলে অভিযুক্ত 4 জন ভবেশচন্দ্র রায়ের বাড়িতে যায়। এদের মধ্যে রতন ইসলাম বাড়িতে ঢুকে ভবেশ রায়কে ডেকে আনেন। এক পর্যায়ে ভবেশ তাদের মোটরসাইকেলে করে বের হয়ে যান। তারপরে সেখান থেকে তারা ওই রতন ইসলাম উনি তার ভবেশ রায়ের ছেলেকে ফোন করে বলে যে তার বাবা অসুস্থ, তাকে যেন নিয়ে যায়। তার কিছুক্ষণ পরে সে আবার ফোন করে তার ছেলেকে, তার ছেলে যাইতে না পারে, তখন তাকে ওই বাজারের কাছে ভ্যানে একটা জায়গায় রেখে যায়। তাহলে কথা হইলো, এই যে মানে অবশেষে জিনিসটা মামলা 3 দিন হইল না, 4 দিন হইল না, তারপরে যে মামলা হইলো, মামলার মধ্যে দিয়ে তার ছেলে নিজেই যে বলতেছে যে লোকগুলা এই জায়গায় তার বাবাকে মারতে পারে বা হত্যা করতে পারে বলে তিনি মনে করেন, সেই লোকগুলোর সঙ্গে তার বাবার একটা লেনদেনের সম্পর্ক আছে। কিন্তু ইন্টারেস্টিংলি সেটাকে রণধীর জয়সওয়াল বা ভারতের তরফ থেকে একটা পদ্ধতিগত হত্যাকাণ্ড হিসাবে চালায় দেওয়া হয়েছিল। যাই হোক, তবে ভালো ব্যাপার হলো বাংলাদেশের তরফ থেকে আমাদের যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উনি এই ব্যাপারে কড়া জবাব দিছেন এবং তিনি বলছেন যে এটা পদ্ধতিগত হত্যাকাণ্ড না। বাংলাদেশের এই মাইনরিটি নিরাপত্তা নিয়ে ভারতের এইসব কথাবার্তা সম্পূর্ণভাবে মানে অদ্ভুত, এবং তার এই জায়গায় তার বক্তব্যটা ছিল যে আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি। যদিও তিনি সেখানে বলছেন যে ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে তার শরীরে, অর্থাৎ ভবেশচন্দ্র রায়ের শরীরে কোনো দাগ ছিল না, এমন একটা কথা শফিকুল আলম বলছেন। এই কথাটা সম্ভবত তিনি না বললেও পারতেন, কারণ ময়নাতদন্তের রিপোর্ট এখনও ভালোভাবে আসছে কিনা আমরা জানি না। গতকালকে লেখক আলতাফ পারভেজের একটা ফেসবুক পোস্ট পড়লাম, সেখানে তিনি বলছেন যে তিনি ওই এলাকায়, ভবেশচন্দ্র রায়ের এলাকায় সরাসরি লোক পাঠাইয়া বা খোঁজখবর নিয়ে জানতে পারছেন যে ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসে নাই, ফলে এটা বলা যাচ্ছে না যে এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু। কিন্তু আলতাফ পারভেজ এটা নিশ্চিত করতেছেন যে এইটা কোনোভাবেই সাম্প্রদায়িক বা হিন্দু মুসলমান মারামারি এই জাতীয় কোনো ক্ল্যাশ থেকে এই ধরনের এই ঘটনা ঘটে নাই, এইটা উনি কনফার্ম করতেছেন। ফলে শফিকুল আলমের ওই জায়গাটায় মানে রণধীর জয়সওয়ালের এই বক্তব্যকে ভিত্তিহীন বলাটা খুবই যৌক্তিক, কিন্তু শরীরে দাগ না থাকার বিষয়টা তিনি সম্ভবত না বললেও পারতেন। তবে আমি যেটা সমর্থন করি সেটা হচ্ছে যে রণধীর জয়সওয়ালের এই বক্তব্যকে তিনি যেভাবে সরাসরি ভিত্তিহীন দাবি বইলা প্রত্যাখ্যান করছেন। এবং একই সঙ্গে আমি দেখলাম যে ভারতে সম্প্রতি গত 4 এপ্রিল যেই ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে, সেই ওয়াকফ আইনের ব্যাপারেও তিনি জোরালোভাবে কথা বলছেন এবং মুসলমানদের পক্ষে, ভারতের মুসলমানদের পক্ষে কথা বলছেন, যারা বিজেপির হিন্দুত্ববাদী
ইয়ার নিচে রাজনীতির নিচে বলি হচ্ছে। ওয়াকফ আইন নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব দেখি, কিন্তু ওয়াকফ আইনের ব্যাপারে যারা জানেন না তাদের ব্যাপারে ছোট করে বলতে পারি যে ওয়াকফ আইন হচ্ছে একটা ইসলামী আইনের ধারাবাহিকতা। ইসলামে কেউ চাইলে তার জমি ওয়াকফ করে দিয়ে যেতে পারে। তো ভারতে এরকম প্রচুর ওয়াকফকৃত জমি আছে, সেই জমিগুলোর জন্য ভারতে প্রচুর ওয়াকফ বোর্ড আছে, সেই বোর্ডগুলো এই জমিগুলোকে দেখাশোনা করে। সম্প্রতি বিজেপি লোক তাদের যেই সংসদে এই বিষয়টা আলোচনা কইরা এবং বিজেপির নেতারা টানা 2 দিন এই বিষয়ে চিল্লাহাল্লা করে অবশেষে এই বিলটা পাস করছে যে ভারতের এই যে ওয়াকফ বোর্ডগুলা, যারা এই ওয়াকফকৃত মুসলিমদের জমিগুলা, সেই জমিগুলা তারা তাদের অধীনে থাকবে না, সেগুলা সরকারের অধীনে চলে আসবে। এবং এই জায়গায় আরও কয়েকটা ডিটেলে যেতে চাই না, এখন পরে ডিটেলে যাব। এই ধরনের কিছু সংশোধন করছে, তার ধারাবাহিকতায় ভারতে মুসলমানরা প্রতিবাদ করছে। মুর্শিদাবাদেও প্রতিবাদ হয়েছিল, সেখান থেকে সেটা একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিছে। শফিকুল আলমের বক্তব্য সেই প্রেক্ষিতে ছিল। আমি মনে করি শফিকুল আলমের এই ভারতকে এইভাবে কাউন্টার করাটা খুবই সঠিক এবং খুবই দরকারি। যাই হোক, এই বিষয়গুলোই আমি জাস্ট এখন মনে হলো শেয়ার করি। ভবেশচন্দ্র রায়ের ইস্যুটা ডয়েচে ভেলে এইভাবে পরিষ্কার করার কারণে এখন আমাদের সুবিধা হলো, আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে ভবেশচন্দ্র রায়ের মৃত্যু বা হত্যাকাণ্ড যদি হয়ে থাকে সেটা কোনোভাবেই সাম্প্রদায়িক কারণে হয় নাই, সেটা কমপ্লিটলি একটা নিজেদের সমস্যার কারণে, যেখানে যারা হত্যা করছেন তাদের কাছ থেকে তিনি ঋণ গ্রহণ করছিলেন, সেই কারণে তিনি হত্যা হয়ে থাকতে পারেন।